ফজরের নামাজ সেরে খানিকক্ষণ জায়নামাজে বসে রইলেন লিলি বেগম। চারিদিকে আলো ফুটছে। ধীরে ধীরে কর্মব্যস্ত মানুষেরা নতুন আরেকটি দিনের জন্য প্রস্তুত হচ্ছে। কলরবের সাথে পাখিরা নীড় ছেড়ে বেরিয়ে পড়ছে খাদ্যের সন্ধানে। কেউ থেমে নেই কারো জীবনে। আজ মরলে কাল যেমন দুদিন হয় তেমনভাবে দুনিয়ার বুক থেকে তার নামও মুছে যায়। এরই নাম যে জীবন। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে বিছানার দিকে তাকালেন তিনি। বিছানার এক কোণায় জড়সড় হয়ে ঘুমে রয়েছে মৌমি। মেয়েটির এক বুক স্বপ্ন নিমেষেই শেষ হয়ে গেল। ভেঙে গেল বুকের গহীনে সাজানো ছোট্ট একটি ঘর। কি আছে ওই দুটির মাঝে যা মৌমির ভেতর নেই? উঠে দাঁড়িয়ে জায়নামাজ তুলে ঘরের বাইরে এলেন তিনি। ছোট ছোট কদম ফেলে ডাইনিংয়ের দিকে যেতেই তার নজরে পড়ল শিপু চৌধুরীকে। ওরা কতদূর পৌঁছেছে? চেয়ারে বসে লিলি বেগম প্রশ্নটি করতেই হতাশ গলায় শিপু চৌধুরী বললেন, ফোন দিলাম অনেকবার ধরছে না কেউ। পৌঁছায়নি মনে হয়। কিন্তু এত তাড়াহুড়োর মাঝে দীপা আর ইশরাকের যাবার কোনো প্রয়োজন ছিল না। আমি তো নিষেধ করলামই। কিন্তু কে শোনে আমার কথা? আমার কি আর যুগ আছে? যুগ জামানা শেষ আমার। তাই তো যে পরিবার চক্ষুশূল ছিল, সেই পরিবারের দুই মেয়েই এসে কবজা করে বসল তোর সংসারে। ছেলেদের সঠিক শিক্ষা দিতে পারিসনি রে তুই। এক একটা সুন্দর মেয়ে দেখলেই ছাগলের মতো ডাকাডাকি শুরু করে দেয়। কপালে ভাঁজ পড়ল শিপু চৌধুরীর। তবে তার উদ্বিগ্নতা উপেক্ষা করেই লিলি বেগম বললেন, গতকালের বিয়েটা লোকজনকে দেখানোর জন্য দরকার ছিল, কিন্তু হাদিসে আছে কোনো নারী যদি গর্ভবতী থাকে তবে ততক্ষণ পর্যন্ত তার বিয়ের জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত না সে সন্তান প্রসব করে। অর্থাৎ গর্ভবতী থাকা অবস্থায় বিয়ে হলে সেই বিয়ে শরীয়ত মতে বাতিল হয়। এই বিয়ে জায়েজ হয় না। ক্ষুণ্ণ গলায় শিপু চৌধুরী বললেন, আর জায়েজ না জায়েজ? বাচ্চাটাই তো নাজায়েজ। কি আর করবি? এখন যা অন্যায় করার তা তো করেই ফেলছে। এখন আর কি করার আছে এসব বলে? তবে আমার মতে বাচ্চা হলেই এক হুজুর ডেকে দুজনের চুপেচাপে শরীয়ত মতে বিয়েটা দিয়ে দে। হুজুরের সামনে বসিয়ে দুজনকে নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে নিজের সন্তানকে স্বীকার করে নিতে বল। শুনেছি এতে সন্তান বৈধ হয়। আর আপনি আর এর মাঝে আসবেন না? হায়াত মৌতের কথা কে বলবে বল? কয়দিন আছি না আছি কে জানে। মাঝখান থেকে মেয়েটাকে নিয়ে ঝামেলায় পড়ে গেলাম। আমার প্রায় সব আত্মীয় স্বজনরাই জানে ইশতিয়াকের সাথে ওর বিয়ে ঠিকঠাক। অথচ আজ। থেমে গেলেন লিলি বেগম। গ্লাসে পানি ঢেলে এক ঢোক গিলে গলা ভিজিয়ে ক্ষীণ স্বরে বললেন, মেয়েটা প্রচুর ভেঙে পড়ছে রে। কাল রাতেও চুপচুপ করে কাঁদতেছিল। আমার কাছেই মানুষ ও ওর কষ্ট আর কেউ না বুঝলেও আমি তো বুঝি। সুর মেলালেন শিপু চৌধুরীও। ইশতিয়াককে আমি কতবার বুঝালাম কিন্তু কে শোনে কার কথা? আপা, আমি ভুল করলে ক্ষমা করে দিয়েন। রাগের বসে অনেক কথাই বলছি, আশা করি মনে নেবেন না। ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন লিলি বেগম। আরে ধুর, ওসব আমি মনে রাখি না। ইশতিয়াকটার দিক একটু ভালো করে খেয়াল রাখিস। মা নাই মানে দুনিয়ায় কিছুই নাই। মৌমি সাথে থাকলে আমি ভরসা পেতাম। কিন্তু কি আর করা। আরেকবার মৌমির কথা আমি বলে দেখব? না থাক, ওকে ওর মতো করে ভালো থাকতে দে। দুটির খবর পেয়ে ছটফটে মনকে শান্ত করলেও নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারছেন না দিলরুবা খন্দকার। এর মাঝে ফজরের নামাজ শেষে খানিকক্ষণ বসে বসে কেঁদেছেন। খানিকক্ষণ কোরআন তেলাওয়াত করে দুই হাত তুলে আল্লাহর দরবারে মেয়ের জন্য দোয়া চেয়েছেন।
এ কেমন পরিস্থিতিতে উপরওয়ালা ফেললেন তাকে? স্বামীকে হারিয়ে নিঃস্ব হবার পর মেয়েকে ফিরে পেয়েও খুশি হতে পারছেন না তিনি। রাতে ইশতিয়াকের ফোন আসার পরেই ছেলেরা সিদ্ধান্ত নিয়েছেন দ্যুতির দায়দায়িত্ব তারা আর নেবেন না। তা শুনে ছেলেদের সাথে চিৎকার চেঁচামেচি করলেও তা আমলে নেয়নি তারা। এত টাকার বাড়ি কই? দ্যুতির দায়িত্ব নিয়েই বা কী দিয়ে চিকিৎসা করবে তারা? শেষমেশ দেখা যাবে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতে হবে মেয়েটিকে। এর চেয়ে ইশতিয়াকের কাছেই থাকুক না। তাদের টাকা পয়সার অভাব নেই। তাছাড়া স্বামীর দায়দায়িত্ব বলেও তো কিছু আছে নাকি? সব শুনে মনকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও শান্তি পাননি দিলরুবা খন্দকার। বারে বারে মন কেঁদে উঠছে তার এ কেমন সন্তানদের পেটে ধরেছেন তিনি। দ্যুতির পাশে বসে দীর্ঘ সময় ধরে কান্নাকাটির পর দীপাকে উঠিয়ে ইশরাক কেবিনের বাইরে নিয়ে যেতেই লম্বা একটি নিঃশ্বাস ফেলল ইশতিয়াক। পকেট থেকে রুমাল বের করে ঝাপসা চোখজোড়া মুছল। হাসপাতালে আসা থেকেই চোখের ভেতরটা জ্বলছে তার। সারা রাতের জার্নিতে দ্যুতিকে নিয়ে চিন্তায় চিন্তায় ঘুম না হবার জন্য এই জ্বলন মোটেও রাত জাগার নয়। ছোট ছোট কদম ফেলে দ্যুতির পাশে এসে বসল ইশতিয়াক। দ্যুতির নিস্তেজ হাতে আঙ্গুল ছুঁয়ে দিতেই পুরো শরীর তার কেঁপে উঠল। বুকের ভেতরটায় দরাম দরাম আওয়াজে বাজতে শুরু করল ঘণ্টাধ্বনি। তাদের শেষ দেখা হয়েছিল রেস্টুরেন্টে। তাকে একটিবার চোখের দেখা দেখতেই তাদের এলাকায় গিয়েছিল সে। তবে রাগ, ক্ষোভ, অভিমানের বোঝা এতটাই ভারী হয়ে পড়েছিল যে সে দ্যুতির ভালোবাসায় আচ্ছন্ন দুচোখের দিকে ফিরে তাকানোর সাহস পায়নি। তবে না সে সেদিন ডিভোর্সের কথা উঠাত, আর না দ্যুতি রাগ দেখিয়ে একা বেরিয়ে যেত, আর না দ্যুতির আজ এই অবস্থা হতো। এত বাজে কেন সে? একবারও কেন সে বুঝতে চেষ্টা করেনি দ্যুতির মনকে, তার চাওয়াগুলোকে? ভালোবেসে কতবার তাকে কাছে টানতে চেয়েছে দ্যুতি, তবে সে ফিরে তাকায়নি, তার ডাকে সাড়া দেয়নি। একবার ভালোবেসে নিঃস্ব হবার পরও মেয়েটি আরেকবার ভালোবাসার সাহস করে উঠলেও সে আবারও তাকে নিঃস্ব করে দিয়েছে। বিষিয়ে তুলেছে তার মনকে, হারিয়ে ফেলতে বাধ্য করেছে স্বাভাবিক জীবন। আরও একটিবার কাউকে ভালোবাসার মতো দুঃসাহস করে উঠতে পারবে কি দ্যুতি? দ্যুতির হাত শক্ত করে চেপে ধরল ইশতিয়াক। চোখজোড়া বুজে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমার পৃথিবীতে তোমার জন্য জমানো রয়েছে এক আকাশ ভালোবাসা, একদিন ঠিকই সে আকাশ পাঠাবো তোমার মনের আকাশে। হাসপাতালের চারিপাশে নানান শ্রেণীর মানুষের ঢল নেমেছে। কেউ মৃত্যু পথযাত্রী রোগীকে নিয়ে কান্নায় ভেঙে পড়ছে, কেউ বা সদ্য জন্ম নেয়া সন্তানকে বুকে নিয়ে খুশিতে ফেটে পড়ছে। এটি এমন একটি স্থান যেখানে সকল মানুষ একই কাতারে দাঁড়িয়ে সুখদুঃখের সাথে প্রতিনিয়ত লড়াই করে বেড়ায়। করিডোরে দাঁড়িয়ে ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেলল দীপা। হাসপাতালের আশেপাশের পরিস্থিতি দেখে বুকের ভেতরটা তার টিপটিপ করছে। তার বয়সী এক মেয়ে খানিকক্ষণ আগেই বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে উপরে উঠে গেল। হয়তো মেয়েটির বাবার ভয়ঙ্কর কোনো বিপদ হয়েছে, নয়তো তার বাবার মতোই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে ওপারের উদ্দেশ্যে। কিন্তু কালো যে এ সময় বাবা জীবিত ছিল। ঘরে বসে ক্লান্ত হয়ে হয়তো পত্রিকা হাতে নিয়ে বারবার পায়চারি করছিল ঘরজুড়ে। অথচ আজ তিনি নেই, তার অস্তিত্ব নেই পৃথিবীর কোনো অংশজুড়ে। অন্ধকার কবরে তিনি পড়ে রয়েছেন একা, কেউ তার পাশে গিয়ে একবার জানতেও চাইছেন না, ও বাবা, তোমার গরম লেগেছে? ফ্যানটা ছেড়ে দেই? কষ্টে ঠোঁট কামড়ে ইশরাকের শার্টের হাতা খামচে ধরল দীপা। অস্পষ্ট সুরে ক্রন্দনরত গলায় বলল, বাবা আপুকে দেখার জন্য কেমন পাগল হয়ে গিয়েছিল। অথচ দেখো আজ আপু আছে, কিন্তু তাকে দেখার জন্য বাবা নেই। হ্যাঁ, তুমি দেখেছ ওই জানোয়ারটা আপুর কি অবস্থা করেছে? উফ, আমার পুরো শরীর কাটা দিয়ে দিয়ে উঠছে।
কি করে এতটা কষ্ট সহ্য করেছে আপু? হ্যাঁ। ভ্রু কুঁচকে ফেলল দীপা। অশ্রুসিক্ত চোখে পাশ ফিরে বলল, কি হল? তুমি ওদিকে তাকিয়ে কি দেখো? সূর্য দেখি, সূর্যের উত্তাপে নিজেকে উত্তপ্ত করি। ওইদিকে কোথায় সূর্য? উইয়ে কোথায়? আমাকেও দেখাও। আমিও নিজেকে উত্তপ্ত করি। কোথায়? চোখমুখে হাসির ফোয়ারা নিয়ে দীপার দিকে তাকালো ইশরাক। আহা, তুমি আমার সূর্য দেখে উত্তপ্ত কেন হবে? ওসব দেখে তুমি উত্তপ্ত হবে না, তুমি বরং তোমার সূর্য দেখো। গলার স্বর কঠিন হয়ে এল দীপার। চোখের পানি মুছে সে ধারালো গলায় বলল, সূর্য আবার আমার তোমারও আছে? আছে আছে, থাকবে না কেন? তুমি দেখবে বেটা সূর্য, আমি দেখব বেটি সূর্য। এভরি অ্যাকশন হ্যাশ এন অপোজিট রিয়াকশন। হাহা। ধুত্তেরি, আজে বাজে কথা বলবে না। বেটা সূর্য বেটি সূর্য এসব কি? আকাশ তোমার মা লাগে যে বেটা বেটি জন্ম দেবে? শব্দ করে হেসে উঠল ইশরাক। দীপার নাক টেনে বলল, এভাবে ফ্যাচ ফ্যাচ করে কাঁদলে তোমায় অসম্ভব বাজে দেখায়, তাই হালকা কৌশল খাটালাম। তবে কৌশল খাটাতে গিয়ে মেয়েটারে মনে ধরে গেল। যাই দেখি ওর সামনে দিয়ে একটু ভাব নিয়ে হেঁটে আসি। ইশরাকের শার্ট আঁকড়ে ধরল দীপা। কোথাও যাবে না তুমি? কি মনে হয় তোমার? তুমি ওর সামনে ভাব দেখিয়ে হাঁটবে আর তোমায় এসে তোমার সূর্য পুরো 14 গোষ্ঠীর বায়োডাটা দিয়ে যাবে? বায়োডাটা চাইছে কে? আমি হলাম বিবাহিত এক পুরুষ। ওসব দিয়ে কি হবে? আমাকে বরং অপু বিশ্বাসের মতো আহুহ করে নিঃশ্বাস ফেলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেই হবে। ছি, অসভ্য একটা। মুখে হাসি ফুটল দীপার। তবে ইশরাকের থেকে তা লুকোনোর অচেষ্টায় ঠোঁট চেপে মুখ ঘুরিয়ে ফেলল সে। একদণ্ড থেমে ইশরাক মাথা চুলকোতে চুলকোতে আশেপাশে লোকজনের উপস্থিতি বোঝার চেষ্টা করতেই ফোন বেজে উঠল তার। মুখে একরাশ বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করে কানে নিতেই ওপাশ থেকে শিপু চৌধুরী বললেন, ঈশিতা ফোন করছে তোকে বারবার। তুই ফোন কেন ধরছিস না? ও নাকি হাসপাতালে যাবার জন্য বেরিয়েছে। কল কর ওকে, একটু কথা বল। ঠিক আছে, করে নিব। আর দুতি, ওর কি খবর রে? সুস্থ আছে? আছে কোনো রকম। কোনো রকম বলতে? তোকে একটা ছবি পাঠাতে বললাম, পাঠাসনি কেন? এসব ছবি পাঠানোর মতো দৃশ্য না মা। ভাবির পুরো শরীরে ব্যান্ডেজ। দেখলেই গলা শুকিয়ে আসে, গায়ে কাটা দিয়ে ওঠে। বলিস কি? ডাক্তার কি বলেছে? বাঁচার চান্স আছে? কপাল কোচকালো ইশরাক। এটা কেমন কথা বলছ? তোমার মুখ দিয়ে কি জীবনেও ভালো কথা বেরোবে না? আরে বাবা, তুইই তো বললি। তাছাড়া এমন আধমরা মেয়েকে দিয়ে হবেটাই বাকি। না পারবে সংসার সামলাতে আর না স্বামী। ইশতিয়াক এ ব্যাপারে কিছু বলেছে? বলার কি আছে? ভাইয়া তার কথায় অনড়ভাবে আছে। তাছাড়া বিয়ে মানেই তো স্বামী সংসার সামলানো নয়, আর যদি হয়েও থাকে তাহলে এবারে না হয় একজন স্বামীকেই তার স্ত্রী সংসার সামলাতে দাও। তোর মাথা কি একেবারে গেছে? এসব কি বলিস তুই? তোর ভাই কি এখন চাকরি বাদ দিয়ে ঘরে বসে স্ত্রীর সেবা যত্ন করবে? দরকার হলে করবে। এখন তুমি রাখো তো, ভেতরে যাব। আরে শোন শোন না। শিপু চৌধুরীর কথা শেষ না হবার আগেই কল কেটে ফোন সাইলেন্ট মুডে রাখল ইশরাক। তারপর দীপার দিকে চেয়ে তার প্রশ্নবোধক চাহনি উপেক্ষা করেই তাকে নিয়ে এগুলো কেবিনের উদ্দেশ্যে। অনেক হয়েছে স্বামী স্ত্রীকে একান্তে সময় কাটাতে দেবার।
এবার তাতে ব্যাঘাত ঘটানোর সময় এসে গেছে। দ্যুতির পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে এক অল্পবয়সী মেয়ে। বারবার তার নিস্তেজ হাত চেপে ধরে চুমু দিয়ে অস্পষ্ট সুরে আর্তনাদ করে উঠছে। মেয়েটি সম্ভবত অন্তঃসত্ত্বা। পেটের অংশটি বেশ উঁচু হয়ে ফুলে উঠেছে। কেবিনে ঢোকামাত্র দৃশ্যটি দেখেই ভ্রু কুঁচকে ফেলল ইশরাক। ভাইয়ের কাছে গিয়ে ইশারায় জানতে চাইতেন ইশতিয়াক বলল, শারজিমের স্ত্রী। উনি কেন এখানে? রোদমিলার সাথে এসেছে। তোরা একটু এখানটায় দাঁড়া, আমি উনার সাথে কথা বলে আসি। ইশরাক এবং দীপাকে কেবিনে রেখে করিডোরে এল ইশতিয়াক। একজোট হয়ে দাঁড়িয়ে থাকা রোদমিলার দিকে এগুলো মৃদু পায়। ইশতিয়াককে আসতে দেখে জটের ভেতর থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে এল রোদমিলা। উদ্বিগ্ন মুখে বলল, আপনার কাছেই যাচ্ছিলাম। আসলে শারজিমের মায়ের সাথে কথা বলতে ওদের ফ্ল্যাটে গিয়েছিলাম। তখনই স্বামীহা এমনভাবে চেয়ে বসল যে মানা করতে পারলাম না। ঠিক আছে, তাতে সমস্যা নেই, ওকে নিয়ে আমি ভাবছি না। শারজিমকে নিয়ে ভাবছেন তাই তো? গলার স্বর কঠিন হয়ে এল ইশতিয়াকের। হ্যাঁ। শারজিম কোথায়? থানায়। শেষমেশ রেজাউল ভাইয়ের হাতে হ্যান্ডওভার করতে হল। তবে এই 2 ঘন্টায় এত রামধোলাই দেয়া হয়েছে যে উঠে দাঁড়াতে ওর কমসে কম 1 সপ্তাহ লাগবে। নীরব হয়ে পড়ল ইশতিয়াক। তার দিকে তাকিয়ে ছোট্ট একটি শ্বাস ছেড়ে রোদমিলা বলল, এখন কোর্টকাচারির ঝামেলা শুরু, কেস করতে যাবে। তবে দুশ্চিন্তার কারণ নেই, আপনাদের পক্ষের উকিল আমি ঠিক করে দেব। অ্যাটেম্প্ট টু মার্ডার, রেপ, কিডন্যাপিং সব চার্জ একবারে লাগিয়ে দেব। আর 3.5 বছর আগে যা ঘটেছিল দ্যুতির সাথে, সে কেস। কপালে চিন্তার রেখা দেখা দিল রোদমিলার। এক মুহূর্ত থেমে সে বলল, তখন দ্যুতি কোনো কেস করেনি। আর আমাদের কাছে বর্তমানে যে উইটনেস আছে তাতে বর্তমান কেস চালাতে পারলেও বছর 3 আগের কেস চালানো সম্ভব নয়। তবে এত বছর আগেই কেস করতে তুলতে পারবেন না তেমন নয়, তুলতে পারবেন, তবে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া এই কেস আজ করতে উঠলে কালই ডিসমিস হয়ে যাবে। কারণ তখন দ্যুতির সাথে যাই ঘটুক তার প্রমাণ আমাদের হাতে নেই। দ্যুতি নিজে, ওর সাথে যা যা ঘটেছে বা যারা ওসবের সাথে ইনভলভ ছিল তাদের চিহ্নিত করতে পারলে শাস্তি দেয়াটা কি খুব কঠিন হবে? দ্যুতি নিজে ভিকটিম, সেক্ষেত্রে ভিকটিম উইটনেস হিসেবে গণ্য হবে না। বিলিভ মি ইশতিয়াক সাহেব, আমি নিজেও দ্যুতির কেস নিয়ে এত বেশি উত্তেজিত হয়ে পড়েছি যে আমি অনেক কিছুই করতে চাইছি, কিন্তু কিছু রুলস রেজুলেশনের জন্য। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস গোপন করল ইশতিয়াক। হতাশ গলায় বলল, বর্তমান কেসেই শারজিমের সর্বোচ্চ কবছরের শাস্তি হতে পারে? সর্বোচ্চ 7 বছর। কপাল কোঁচকালো ইশতিয়াক। সবগুলো মিলেই 7? ঘাড় নেড়ে রোদমিলা বলল, এটাই আমাদের দেশের আইন রে ভাই। 1 খুনে যে শাস্তি 10 খুনে একই শাস্তি, তার ভেতরে জামিন টামিন তো রয়েছেই। ফ্রাঙ্কলি আমাকে একটি প্রশ্নের জবাব দেবেন? বলুন, শারজিম আসলে জেলে কাটাতে পারবে কবছর? কিছুটা ইতস্তত গলায় রোদমিলা বলল, 3 থেকে 4 বছর উনি অনায়াসে জামিনে বাইরে কাটিয়ে দিতে পারবে। সামনে উনার বাচ্চাও হবে, তাছাড়া ওদের ক্ষমতার জোরে এমন হাজারো কারণ দেখিয়ে ওরা জামিন নিয়ে নিতে পারবে। আর জেলে ভালো পারফরমেন্সের উপর 1 থেকে 2 বছর শাস্তি মাফ গেলে যা থাকে। তাছাড়া উনি 1 বছর রিহ্যাবে ছিল, মেন্টালি কন্ডিশনও ভালো নয়। সেক্ষেত্রে উনার পক্ষের আইনজীবী মেন্টালি শিকের রিপোর্ট দেখালে। মুখ ছোট হয়ে এল রোদমিলার। ভেতরের অস্থিরতা ক্রমশ বাড়তেই ইশতিয়াক বলল, ধরলাম সব মিলিয়ে শারজিম 2 বছর জেলে কাটালো, তবে শুধু এটুকুই কি ওর পাওনা?
ওর এত বাজে কাজের শাস্তি মাত্র 2 বছর জেলে কাটানো? আহা, এখনই আশা ভরসা হারাবেন না। আমরা আমাদের মতো লড়তে থাকি, বাদবাকি ফলাফলটা না হয় প্রকৃতির উপরই ছেড়ে দিন। কথোপকথনের এ পর্যায়ে কেবিনের ভেতর থেকে দীপার উঁচু গলার স্বর শুনতাই চোখমুখ কুঁচকে ফেলল ইশতিয়াক। দ্রুত পায়ে সেদিকে এগুতেই দেখতে পেল দ্যুতির আতঙ্কে নীল হয়ে ওঠা মুখ। আপু অমন করছে কেন? আপু, আমি দীপা দুলাভাই, দেখেন আমাকে দেখে আপু কেমন যেন করছে। ও আপু। দীপা ঝোড়ো করে কেঁদে উঠতেই ধমকে তাকে থামিয়ে দিল নার্স। দরজা ঠেলে দ্যুতির দিকে এগুতে এগুতে তিনি বললেন, আপনারা কেন এভাবে ভিড় করছেন? উনি লোকজনের উপস্থিতি নিতে পারছেন না। আপনারা বের হন। বের হন তো। স্নিগ্ধ সকাল, তীব্র শীতের শেষে হালকা উষ্ণতার ছোঁয়ায় প্রকৃতি নতুন এক রূপে সেজেছে। মন মাতানো মিষ্টি এক আমেজ বাতাসে ছড়িয়ে পড়েছে। সকালের মৃদু রোদের ঝলকানি চোখমুখে এসে লাগলেও চারপাশের মিষ্টি বাতাসে মনপ্রাণ জুড়িয়ে যায় দীপার। ইচ্ছে হয় আরও কয়েকদণ্ড অনায়াসে বিছানায় কাটিয়ে দিতে। চোখজোড়া বুজে বেশ কিছুক্ষণ নীরবে শুয়ে থাকার পর চোখজোড়া মেলল দীপা। আড়মোড়া ভেঙে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ ছানাবড়া হয়ে গেল। বেলা বাজে 10:30। এত সময় হলো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে সে। আর ইশরাক সেই বা কোথায়? তাকে না ডেকেই কি বেরিয়ে গেছে? হবে হয়তো। রাতে বলছিল কি এক প্রজেক্টের জন্য রাজশাহীর বাইরে যেতে হবে, তাই বলে তাকে ডেকে দিয়ে যাবে না? উসখুস মনে দ্রুত উঠে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এল দীপা। তবে আশেপাশে কোথাও শাশুড়ির দেখা না পেয়ে রান্নাঘরে ঢুকতেই দেখল রুটি ছেঁকছেন তিনি। একদণ্ড দাঁড়িয়ে কথা গুছিয়ে নিল সে, তারপর হালকা কেশে উঠে বলল, প্রচুর ঠান্ডা লেগেছে, রাতে জোর করে ঠান্ডার মেডিসিন দিয়ে দিয়েছিল ইশরাক। আমি এত না করলাম, কিন্তু শুনলই না। নড়চড় করলেন না শিপু চৌধুরী। নিজের কাজে মন দিয়ে গম্ভীর গলায় বললেন, জোর করে দিল আর তুমি নিলে? এই অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন তুমি কেন নেবে? না মানে ডাক্তারকে কল করেছিল। মেডিসিন দেবার আগে কল করেই নিয়েছিল ও। তাহলে জোর করতে হলো কেন? ইশরাক নিজের ভালোর জন্য তোমায় মেডিসিন দিচ্ছিল, নাকি তোমার ভালোর জন্য? আমার ভালোর জন্যই, কিন্তু উইয়ে ঘুম পায় খুব। এই যে আজ কত দেরি হলো ঘুম থেকে উঠতে। দেরি হলে হবে, তবুও ঘুমটা পুরো করবে। এখনো যদি ঘুম না ছাড়ে তাহলে ঘুমিয়ে নাও। ভ্রু কোচকালো দীপা। ঢোক চেপে কয়েক কদম এগিয়ে এসে বলল, না, ঘুম ক্লিয়ার। আপনি খেয়েছেন? আর আপু? আপু খেয়েছে? তুমি নিজে খেয়েছ কিনা সেটা আগে ভাবো। অন্যেরটা দিয়ে তোমার কি দরকার? কোনো দরকার নেই, আপনি না খেলে খেয়ে নিন। রুটি আমি ছেঁকছি। এসব 2 পয়সার দরদের আমার দরকার নেই। আমার হয়েছে বিপদ। দামড়া দামড়া দুটো ছেলে থাকতেও আজ আমি তাদের সংসারে কাজের বেটি। একজন তো বউই এনেছে পেট বাঁধিয়ে, আরেকজন এনেছে পাগল বউ। অসুস্থ হয়ে যাচ্ছি এসব সামলাতে সামলাতে আমি। এই বয়সে আমার কি এসব করার সময়? সরি আম্মা, আর ঘুমোবো না। খেকিয়ে উঠলেন শিপু চৌধুরী। কেন ঘুমোবে না? তুমি অবশ্যই ঘুমাবে। ঘুম ঠিকঠাক না হলে তুমি অসুস্থ হবে, আর তুমি অসুস্থ হলে আমার নাতিটাও অসুস্থ হবে। আমি অসুস্থ হব না আম্মা। আমি ঠিক আছি। এই শরীর নিয়ে আবার বলো ঠিক আছি? আসলে দোষ তোমাদের বংশেরই। নয়তো এত বিপদাপদ কেন সবসময় লেগে থাকবে তোমাদের উপর?
লিলি আপা ঠিকই বলে, আমার ছেলেগুলো এক একটা বলদের বাচ্চা। সুন্দর মেয়ে দেখলে ছাগলের মতো ভ্যাবায়। শিপু চৌধুরীর কথায় হাসিয়ালেও ঠোঁট চেপে রাখল দীপা। শিপু চৌধুরী সেসব উপেক্ষা করে অভিযোগের গলায় বলল, ইশতিয়াককে আজ দ্রুত ভার্সিটিতে যেতে হলো। যাবার আগে আমায় বলে গেল দুতির খাবারটা যেন দীপা খাইয়ে দেয়। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, অথচ তুমি উঠো না। আমার কপালই ফাটা কপাল। জাকগে গেলাম খাবার নিয়ে রুমে। ওমা, রুম অন্ধকার করে রাখছে এই সকালেও। সারাদিন দরজা জানালা বন্ধ করে রাখলে আলো বাতাস কেমনে ঢুকবে শুনি? তাই ঘরের আলো জ্বালিয়ে জানালা খোলাই পাপ হয়ে গেল আমার। আল্লাহ গো আল্লাহ! সে কি এই সেই চিৎকার! আমি বলি, ভয় পেও না, আমি শিপু। দুতি আরো দাপাইয়া চিৎকার করে। আমি বিছানায় কোনোরকম খাবার রেখেই চলে আসছি। দেখো গিয়ে খাইছে কিনা। উফ, আমার হইছে যত জ্বালা। এমন হলে আর থাকব না এই বাড়িতে। চুপে চাপে বাড়াই যাব কোনো এক দেশে। উদ্বিগ্ন মুখে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এল দীপা। ধীর পায়ে এগুলো দুতির ঘরের দিকে। হাসপাতালে 2 মাস রাখার পর 3 মাস হল বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। তবে এতে সামান্যও পরিবর্তন হয়নি তার। সারাটা দিন অন্ধকার বন্ধ ঘরে চুপচাপ শুয়ে থাকে, কারো সাথে কথা বলে না। আর রাতে গুনগুনিয়ে কাঁদে। প্রথম প্রথম ডাক্তারের পরামর্শে তাকে ঘরের বাইরে বের করার চেষ্টা করলেও অত্যাধিক আতঙ্কে বারবার জ্ঞান হারানোর জন্য সে পরিকল্পনাও আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। রাতে ইশতিয়াককেও পাশে থাকতে দেয় না। একাই জড়সড় হয়ে শুয়ে শুয়ে বাবাকে ডাকে। কখনো বা কেঁদে কেটে অস্থির হয়ে পড়ে বাবাকে দেখার আশায়। দরজা ঠেলে দীপা ভেতরে ঢুকে ঘরের আলো জ্বালাতেই কেঁপে উঠল দুতি। হাত পা দিয়ে সজোরে আঁকড়ে ধরল বিছানার চাদর। গোঙানির মতো ককিয়ে উঠল একবার। আপু, কি হয়েছে? প্রশ্নটি করে বিছানায় সেভাবেই খাবার পড়ে থাকতে সেগুলো গুছিয়ে টেবিলে রাখল দীপা। খুব ধীরে আধখোলা জানালা বন্ধ করার চেষ্টা করতেই আবারও চিৎকার করে উঠল দুতি। পুরো শরীর টানটান করে দাঁতে দাঁত চেপে চোখজোড়া বুঝল। মুখ দিয়ে আওড়াতে লাগল অশ্রাব্য সব গালিগালাজ। মাঝে মাঝেই এমন অস্বাভাবিক আচরণ করে দুতি। শরীরে অত্যাধিক পরিমাণের ড্রাগসের ডোজ পড়ায় শারীরিক ক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে হিংস্র পশুর মতো আচরণ শুরু করে। কখনো নিজের হাতে নিজের কামড় বসিয়ে দেয়, কখনো বা পুরো ঘর তন্নতন্ন করে ফেলে শরীরের ভেতরের তীব্র জ্বলুনি কমানোর চেষ্টায়। সে সময় তাকে ঘুমের ইনজেকশন দেয়া হয়। দীর্ঘক্ষণের কষ্ট কাটিয়ে উঠতে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ে বিছানায়। দুতিকে গলা কাটা মুরগির মতো দাপাতে দেখে বুকের ভেতরটা কষ্টে মুচড়ে উঠল দীপার। চোখজোড়া হয়ে উঠল অশ্রুসজল। কি করবে বুঝে উঠতে না পেরে দ্রুত পায়ে এগিয়ে এসে দুতির পাশে বসে তাকে আঁকড়ে ধরল দীপা। আপু, তোমার খুব কষ্ট হচ্ছে? একটু ধৈর্য ধরো, আমি দুলাভাইকে কল দিচ্ছি। প্রশ্নটি মাথায় ঢুকল না দুতির। নেশার তাড়নায় শরীরের ভেতরটা ঝাঁকুনি দিয়ে উঠাতে দীপাকে পায়ের ধাক্কায় মেঝেতে ফেলতেই তলপেটে চাপ অনুভব করল দীপা। ঘন ঘন কিছু শ্বাস ছেড়ে সে করুণ সুরে ডেকে উঠল মাকে। বনির কান্নার আওয়াজে শারজিমের আজ দ্রুত ঘুম ভেঙেছে। তারপর থেকেই নাওয়া খাওয়া ছেড়ে মেয়েকে নিয়ে বিছানায় পড়ে রয়েছে সে। কেস চলাকালীন সময়ে বেশ কিছুদিন সে থানা হাজতে থাকলেও কেসের মুলতবি দেওয়ার পর তাকে পাঠানো হয়েছিল মানসিক হাসপাতালে, যেখানে মাস 2 মতো ছিল সে। তারপর স্ত্রীর ডেলিভারির কারণ দেখিয়ে জামিন নিয়ে বেরিয়ে এসেছে। সে থেকে 1 মাস যাবৎ বাড়িতেই রয়েছে শারজিম। বাড়িতে বসে বসে ঘুমোচ্ছে, মেয়ের সাথে খেলছে, আবারও ঘুমোচ্ছে। এভাবেই চক্রাকারে ঘুরছে তার জীবনযাত্রা। দীর্ঘশ্বাস ফেলল স্বামীহা। শারজিমের জীবনযাত্রা নিয়ে তার মাথা ব্যথা নেই।
থাকুক, সে তার মতো আইনতভাবে শাস্তি পাচ্ছে না মানে এই নয় সে মানুষ ভালো। তার নজরে শারজিম একজন পাপী, যার মাথার উপরে চেপে রয়েছে আকাশ সমান পাপের বোঝা। চুলোর আঁচ কমিয়ে দিয়ে আলু কাটতে শুরু করল সামিহা। তবে তাতে মন দিতে পারল না বনির কান্নার আওয়াজে। মা, বনি কাঁদছে, ওকে এসে নিয়ে যাও। কি হলো মা? ওপাশ থেকে চেঁচিয়ে যাচ্ছে শারজিম। বারবার তার মাকে ডাকছে, তবে নড়ল না সামিহা। শুনেও কানে তুলল না শারজিমের ডাক। মেয়েটি কাঁদছে, কাঁদুক। মহিমা বেগমও বাড়িতে নেই। রোজকার মতো না হয় শারজিমের ডাকে মহিমা বেগম যাবেন না সেখানে, আর না কেউ বনিকে তার কাছে দিয়ে যাবে, আর না বনি কিছু খেতে পারবে। তাই বলে মরে তো যাবে না বনি। বুকের ভেতরটা টিপটিপ করে উঠলেও নিজেকে সামলে নিল সামিহা। মাঝে মাঝে বনিকে নিয়ে ভয় হয় মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তির হাতে মেয়েকে দিয়ে এক মুহূর্তের জন্য স্বস্তি পায় না। তবে মহিমা বেগমের অধিপত্যে কিছু বলেও উঠতে পারে না, যেন পেট থেকে জন্ম দিয়েই তার কাজ শেষ। সে কে বনির? কেউ না। কথা কানে যায় না তোমার? বয়রা হয়েছ তুমি? মেয়েটা কাঁদছে, তা শোনো না? শারজিমের কণ্ঠ কানে এলেও তার দিকে ফিরে তাকাল না সামিহা। নির্বিকার হয়ে আলু কাটায় মন দিল সে। এক মুহূর্ত চুপচাপ তা দেখে সামিহার হাত থেকে আলু নিয়ে ফেলে দিল শারজিম। তারপর তার হাত ধরে টেনে ঘরে এনে ধমকের সুরে বলল, জন্ম দিল এই কেবল মা হওয়া যায় না। তোমার যদি ওর প্রতি কোনো টান না থাকে দেন গেট আউট ফ্রম হার লাইফ। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল সামিহা। শারজিম আবারও বলল, তোমার আমার হিসেবের মাঝে ওকে টানবে না। আমার আপনার কোনো হিসেব নেই। কথার উপর কথাও বলবে না। একদম জিভ টেনে ছেড়ে দিব। দিন। সামিহার ভাবলেশহীন জবাবে রাগে শরীর জ্বলে উঠলেও বনির কান্নার আওয়াজে হাতের মুঠ চেপে নিজেকে সামলাল শারজিম। সামিহার কোলে বনিকে দিয়ে কঠিন স্বরে বলল, এখানি খাওয়াও ওকে, আমার সামনে বসে খাওয়াও। আমি খাওয়াচ্ছি, আপনি আমার হাত ছাড়ুন। তুমি এখানেই খাওয়াবে, আমার সামনে। পাগল হয়েছেন? পাগল তো আমি হয়েছি, নয়তো শালার পাগলদের সঙ্গে একসাথে থেকে আসি। দেখি খাওয়াও ওকে। মেঝেতে পড়ে দীপাকে ব্যথায় ছটফট করতে দেখে ক্ষণিকের জন্য দিশেহারা হয়ে পড়লেন শিপু চৌধুরী। দৌড়ে গিয়ে দীপার হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করলেন। তবে হঠাৎ কিছু একটা মাথায় আসায় ছুটে গেলেন সদর দরজার দিকে। দরজা খুলে রেখে ইকবাল চৌধুরীকে ডেকে আবারও ফিরে এলেন ঘরে। দীপার দিকে হাত বাড়াতে গিয়েই তার চোখ গিয়ে ঠেকল দুতির দিকে। আতঙ্কে জর্জর হয়ে বসে তাদের দিকেই তাকিয়ে রয়েছে সে। তার সেই দৃষ্টি অকপটে বলে দিচ্ছে দীপাকে ধাক্কা মেরে নিচে ফেলেছে সেই। পুরো পরিস্থিতি ভেবে মাথায় রক্ত উঠে গেল শিপু চৌধুরীর। দুতির অসহায় মাখা দৃষ্টি উপেক্ষা করেই তার কাছে এসে ধরাম ধরাম করে শরীরে চড়থাপ্পড় লাগাতেই পাশ থেকে চেঁচিয়ে উঠলেন ইকবাল চৌধুরী, আরে আরে, ওকে মারছ কেন? তো মারব না, পুজো দিব। হারামজাদিটাই দীপাকে ফেলেছে, তাই বলে ওকে মারবে? ওর সেটুকু বোঝার মতো হুঁশজ্ঞান আছে? খাওয়া পড়া সব বোঝে, অথচ খারাপ ভালো বোঝে না। দুতির গালে কষিয়ে আরেকটি থাপ্পড় বসিয়েই হন্তদন্ত হয়ে দীপার কাছে ফিরে এলেন শিপু চৌধুরী। ইকবাল চৌধুরীকে এগিয়ে আসতে বলে হাত বাড়াল দীপার দিকে। ভার্সিটিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার জন্য শিক্ষকদের বৈঠক বসেছিল, যাতে উপস্থিত থাকার জন্য বেশ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিল ইশতিয়াক।
দীর্ঘক্ষণের সেই বৈঠকের পর একটি ক্লাস শেষ হয়ে এলেও তার অস্থির মন পড়ে রয়েছে বাড়িতে। দ্যুতি দীপার হাতে খেয়েছে কি? কোনো ঝামেলা করেনি তো? এর চেয়ে বরং সাত সকালে জোর করে একটু না হয় খাইয়ে দিয়ে এলেই হতো। অশান্ত মনকে শান্ত করতে দীপার নাম্বারে কল দিল ইশতিয়াক। তবে ওদিক থেকে কোনো সাড়া না পেয়ে তার বাবার নাম্বারে কল দিল। দুইবার রিং হতেই ওপাশ থেকে ভেসে এল শিপু চৌধুরীর আওয়াজ। ইশতিয়াক, তুমি কোথায়? ভার্সিটি। কেন, কিছু হয়েছে? দ্যুতি কোথায়? ও ঠিক আছে? জানি না। জাহান্নামে যাকো। আমরা হাসপাতালে যাচ্ছি। পারলে তুমিও চলে এসো। ঘাবড়ে পড়ল ইশতিয়াক। হাসপাতালে কেন? তোমার গুণধর বউ দীপাকে ফেলে দিয়ে। শিপু চৌধুরীর কথা শেষ না হতেই ইশতিয়াক বলল, কোথায়? সিটি হসপিটাল। হ্যাঁ। আচ্ছা, আমি আসছি। ভবন থেকে বেরিয়ে পড়ল ইশতিয়াক। সবুজ ঘাস পেরিয়ে হন্য পায়ে ছুটল পিছালা পথের দিকে। দ্যুতি দীপাকে ফেলে দিয়েছে? কিন্তু দ্যুতি কেন এই কাজ করবে? এমন একটি কাজ করা কি দ্যুতির পক্ষে সম্ভব? অসম্ভব তো নয়, তবে কি দ্যুতি সুস্থ নেই? প্রশ্নোত্তরের খেলা শেষ না হতেই বুকের ভেতরটা হু হু করে উঠল ইশতিয়াকের। সেকেন্ডের মাঝেই মতো ঘোরাল সে। দীপার সাথে এখন ছোট মা এবং বাবা থাকলেও দ্যুতি বাসায় একা। অসুস্থ অবস্থায় হয়তো এখন বিছানায় শুয়ে ছটফট করছে। একটি রিকশা ডেকে তাতে উঠে পড়ল ইশতিয়াক। রিকশাচালকের কাঁধে হাত রেখে তাগাদা দিয়ে চোখজোড়া বুঝল। ডাক্তারদের মতে দ্যুতির মাঝে পরিবর্তনটা আসবে খুবই আস্তে ধীরে। কিছুটা কচ্ছপের গতির মতো, তাছাড়া সে যে মানসিক এবং শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে তাতে খানিকটা সময় লাগবে সেরে উঠতে। আর এ অবস্থায় তার দিকে যত্নের হাত বাড়িয়ে দেয়া ছাড়া দ্বিতীয় কিছু করার নেই। আর যাতে প্রচুর সমর্থন দিয়েছে তার পরিবারও। তবে সত্যি বলতে যা একেবারেই ভাবনায় ছিল না তার। কাঁদছে দ্যুতি, ফুপিয়ে কাদার ফলে তার পুরো শরীর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উঠছে। মুখে তার স্পষ্ট আতঙ্কের রেখা। চোখে অসহায়ত্বের ছাপ, ভেতরের দিকের সাদা অংশে রক্ত জমাট বেঁধে লাল বর্ণ ধারণ করেছে। হাত পায়ের নখ দিয়ে সে খামচে ধরে রয়েছে বিছানার চাদর। শব্দহীন পায়ে তার দিকে এগিয়ে এল ইশতিয়াক। এক মুহূর্ত ভেবে তার কাঁধ স্পর্শ করতেই কেঁপে উঠল দ্যুতি। মুখ তুলে ইশতিয়াককে দেখামাত্র দুই হাতে তাকে আঁকড়ে ধরল নিজের বাহুডোরে। কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। কাঁদছ কেন মেয়ে? এই দ্যুতি, আমার দিকে তাকাও তো। ইশতিয়াকের কোনো প্রশ্নের জবাব না দিয়ে নীরবে খানিকক্ষণ তার বুকে মুখ গুজে পড়ে রইল দ্যুতি। তারপর সময় নিয়ে লম্বা কিছু দম ফেলে দূরত্ব আনতে পিছিয়ে পড়ল কয়েক কদম। ততক্ষণে তার ভেতরের অস্থিরতা ক্রমশ কমে এসেছে। বুকের ভেতরের কড়া আওয়াজে ঘণ্টা ধ্বনি থেমে এসেছে। সকালে খাওনি? প্রশ্ন করল ইশতিয়াক। তবে তাতে দ্যুতির কোনো সাড়া না পেয়ে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়াল সে। শার্টের কলার ঠিক করতে করতে বলল, দীপা তোমার বোন। ওর পেটে ছোট্ট একটি বাবু আছে, তুমি কি চাও বাবুটার কষ্ট হোক? মাথা নাড়ল দ্যুতি। ক্ষীণ স্বরে বলল, ও ভালো আছে। জানি না। তুমি ধাক্কা কেন দিয়েছিলে? খাইয়ে দিতে নিয়েছিল বলে? না খেয়ে দিয়ে কি বেঁচে থাকা যায় বলো? বরাবরের মতো দ্যুতির দিক থেকে এ প্রশ্নেরও জবাব না পেয়ে দীপার খোঁজ নিতে পকেট থেকে ফোন বের করল ইশতিয়াক। কল সেটিংসে গিয়ে তার বাবাকে কল করতেই বেজে উঠল কলিং বেল। ইকবাল চৌধুরী বাড়ি ফিরতেই তাকে রেখে হাসপাতালে এল ইশতিয়াক। কেবিনে ঢুকে দীপার পাশে খানিকক্ষণ বসে রইল চুপচাপ।
আজ ভাগ্য সহায় থাকায় দীপার শরীরে ধীরে ধীরে বেড়ে ওঠা সেই ছোট্ট প্রাণটি এখনো শ্বাস নিচ্ছে তার মায়ের পেটে। হয়তো সদ্য গজানো ছোট্ট হাত দুটো দিয়ে মাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, হয়তো পা নাড়িয়ে জানান দিতে চাইছে নিজের উপস্থিতি। জগৎটা কত অদ্ভুত না! এই এক জগতেই হরহামেশা চলছে হরেক রকমের খেলা। কখন এলে? শিপু চৌধুরীর ডাকে চিন্তার অবসান ঘটিয়ে বাস্তবে ফিরে এল ইশতিয়াক। ম্লান হেসে বলল, কিছুক্ষণ হল। গম্ভীর মুখে দীপার পায়ের পাশে বসলেন শিপু চৌধুরী। থমথমে গলায় বললেন, তুমি ওই পাগলটার সাথে পুরো জীবন কাটাতে চাও? হঠাৎ আজ এ কথা কেন? আমি ওই পাগল মেয়ের সাথে এক বাড়িতে থাকতে পারবো না। আজ এই কাণ্ড ঘটিয়েছে, কাল কাউকে খুন করতেও ওর বাঁধবে না। নড়েচড়ে বসল ইশতিয়াক। ভ্রু যুগল কুঁচকে বলল, আশ্চর্য! খুন কেন করবে? তুমি তো মানো ও মানসিকভাবে সুস্থ নয়। হ্যাঁ, তাই বলে খুন? ইশতিয়াককে কথা রাখার সুযোগ দিলেন না শিপু চৌধুরী। পূর্বে চলা গতি নিয়েই বললেন, মানসিকভাবে অসুস্থ কোনো মানুষের পক্ষে খুন করা কিন্তু অসম্ভব নয়। ভরকে গেলেও নিজেকে সামলে নিল ইশতিয়াক। ছোটমা, আপনি বেশি ভেবে ফেলছেন। বেশি নয়, বরং ঠিক ভাবছি। তো আপনি কি চাইছেন? বিরক্ত হলেন শিপু চৌধুরী। আজ দীপা একটুর জন্য ওর বাচ্চাটা হারায়নি। বাচ্চাটা পৃথিবীর আলো না দেখার আগেই এই পৃথিবী ছেড়ে বিদায় নিলে তুমি নিজেকে মাফ করতে পারতে? না। তবে? তাছাড়া সারাটা দিন এভাবে রিস্কের ভেতর কতক্ষণ থাকা যায়? আমরা কেউ সেফ না, তুমি কি তা বুঝতে পারছো না? জবাব দিল না ইশতিয়াক। শিপু চৌধুরী বললেন, তুমি ওকে ওর মায়ের বাড়িতে রেখে এসো। সুস্থ হলে আবারও ফিরিয়ে আনবে। ব্যাস। গলার স্বরে কিঞ্চিত পরিবর্তন এল ইশতিয়াকের। না, এটা সম্ভব নয়। তবে তুমি ওকে নিয়ে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। কথোপকথনের এই পর্যায়ে মুখ খুলল দীপা। ঘুমের কারণে বেশ কিছু কথা না শুনতে পেলেও যেটুকু শুনেছে তার উপরেই নির্ভর করে বলল, আম্মা, আপু আমাকে কিছুই করেনি। আমি নিজেই ভুলবশত পিছলে পড়ে গিয়েছিলাম। তোমাকে এর মাঝে কথা বলতে বলেছে কে? চুপচাপ শুয়ে থাকো। ধমকে উঠলেন শিপু চৌধুরী। দীপা ক্ষীণ স্বরে বলল, আমি তো শুয়েই আছি, তবে প্লিজ আপুকে অন্য কোথাও পাঠাবেন না। দুলাভাই দিনের প্রায় অর্ধেকটা সময়ই ভার্সিটিতে থাকে। তখন আপুকে কে দেখবে? সেটা ইশতিয়াককেই ভাবতে দাও। পাগল ছাগল মেয়েকে নিয়ে সংসার করবে, অথচ তার জ্বালা সইবে না? জ্বালা দুলাভাই কি সইছে না? তাছাড়া আমি তো বলছি, আপু আমাকে ধাক্কা দেয়নি। আমি নিজেই পিছলে। তর্কাতর্কির দরকার নেই। দুতির জন্য কেউ সেফ না ফিল করলে আমি দুতিকে নিয়ে অন্য বাসায় শিফট হয়ে যাব। সমস্যা নেই। শীতল কণ্ঠে কথাখানা বলেই উঠে পড়ল ইশতিয়াক। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস ফেলে করিডোর বেয়ে এগুলো সিঁড়ির দিকে। আকাশে প্রচুর মেঘ করেছে। ঝাপটা বাতাস বইছে চারিদিকে, হয়তো বৃষ্টি হবে। ভ্যাপসা গরমের অবসান ঘটিয়ে পরিবেশ শীতল করে তুলবে। তবে সেই শীতলটা হবে ক্ষণস্থায়ী। ঠিক তার এই দুঃখে ভরা জীবনের মতো। যেখানে দুঃখের সাগর পাড়ি দিতে দিতেই কেটে যাচ্ছে তার দিন, একসময় হয়তো বছরের পর বছর গড়িয়ে যাবে। তবে বুকের ভেতরের হাহাকার, শূন্যতা রয়ে যাবে ঠিক আজকের মতো। বুক চিরে বেরিয়ে আসা লম্বা একটি শ্বাস ছাড়ল সামিহা। বিছানা ছেড়ে একনজর সার্জিমের ঘরের দিকে দিয়ে সে এগুলো সদর দরজার দিকে। প্রায় বিকেলে কাপড়চোপড় তুলতে মহিমা বেগম ছাদে এলেও আজ তিনি নেই। স্পর্শাকে নিয়ে গেছেন তার ভাইয়ের বাড়িতে।
থাকবেন কিছুদিন। স্পর্শাকে ভাইয়ের ছেলের সাথে গেঁথে দেবার জোগাড় করে তারপরেই ফিরবেন। আসলে কিছু মানুষ, তাদের চাওয়া পাওয়া বড়ই অদ্ভুত। তাদের মতো ছোট গানের মানুষের মাথায় সেসব ঢুকবে না। ছাদের পূর্ব পাশটায় এসে বনির জামাগুলো তুলল স্বামীহা। মেঘের দরুন অন্ধকার হয়ে আসা আকাশে চোখ পড়তেই চোখে ভেসে উঠল অতীতের স্মৃতি। গ্রামে থাকতে আকাশে মেঘ করতেই দল বেঁধে তারা বেরিয়ে পড়ত আম কুড়ানোর জন্য। মুষলধারের বৃষ্টিতে ভিজে জামা বেঁধে তাতে জমাত আমের পাহাড় মধুর সেই স্মৃতির কথা স্মরণ হতেই মুখে হাসি ফুটল সামিহার। সেই আবেশ নিয়ে নিজের পোশাকে হাত দিতেই কানে এল এক বাচ্চার আধো আধো বল, তাবো না তাবো না, ঘুম, প্লিজ আমাকে আর জ্বালিও না। আকাশের অবস্থা দেখেছ? বৃষ্টি হবে প্রচুর, তুমি বৃষ্টিতে ভিজতে চাও? সুমন্তর গলায় তৃপ্ততা। উত্তরে ঘুম বলল, তাই, তাহলে এটা মুখে নাও। তাবো না তাবো না, খেলে বৃষ্টিতে ভিজব। আমি, তুমি, তোমার মা আর বৃষ্টি। আহ, বৃষ্টির ছোঁয়ায় মুগ্ধ হব ক্ষণে ক্ষণে। না, একটুও তাবো না। বাবার সামনে মুখ ভেঙচি কেটে দৌড়াতে শুরু করল ঘুম। কয়েক পাক দৌড়ানোর পর সিঁড়িঘরের এক কোনায় সামিহাকে দেখামাত্র এগিয়ে এল তার দিকে। উৎসাহী কণ্ঠে জানতে চাইল, তাবা তুমি? তুমি তাবা? নিচু হল সামিহা। মুখের হাসি তখনও মেলেনি তার, বরং ঘুমের মিষ্টি দুষ্টুমিতে তা বেড়ে ছড়িয়ে পড়েছে পুরো মুখে। খাবো আমি, খেতে চাইলে তুমি আমায় দেবে? হ্যাঁ। ও বাবা, আতো ওকে তাও। কপাল কুঁচকে এগিয়ে এল সুমন্ত। বিরক্তি প্রকাশ করে বলল, বাচ্চাটাকে নিয়ে প্রচুর বিপদে পড়েছি, কিছুই খেতে চায় না। খাবারে যে মানুষের এত অনীহা থাকে তা এই অধম বাচ্চাটিকে না দেখলে বুঝতাম না। ঘুমের তর্ত্রা নাক টিপে দিয়ে তাকে কোলে উঠাল স্বামীহা। গালে চুমু দিয়ে তার হাত নিয়ে খেলায় মনোনিবেশ করে বলল, আপনারা এখানে নতুন উঠেছেন? 1 মাস আগে উঠলে তাকে নতুন ভাড়াটে বলবে নাকি পুরাতন? ও মা, 1 মাস হলো উঠেছেন? কই, কখনো তো দেখলাম না। মৃদু হাসল সুমন্ত। মেয়ের দিকে হাত বাড়িয়ে বলল, এসো নামো এবার, বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। মাথা নাড়াল ঘুম। না না, তাবো না, তোমাকে আমি তাওয়াবো না, নামো। ফিক করে হেসে দিল স্বামীহা। সুমন্তর দিকে চেয়ে বলল, তাওয়াবেন না কেন? তাওয়ান মানে? সুমন্তর কথা শেষ হবার আগেই নিচ থেকে সার্জিমের ডাক শুনতে পেয়ে মুখের হাসি নিমেষে মিলিয়ে গেল সামিহার। সার্জিমের গলার স্বর ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হতেই দ্রুত ঘুমকে নামিয়ে সে এগুলো সিঁড়ি ঘরের দিকে। ঘড়ির কাঁটায় রাত 11টা। খাবারের ঝামেলা চুকিয়ে সবাই শুয়ে ঘরে। চারিপাশের এই নীরবতায় ফ্যানের শোষো শব্দ কানে এসে বাজছে, অস্বস্তি হচ্ছে পুরো শরীর জুড়ে। কয়েকদণ্ড চোখ বুজে কাটানোর পর উঠে পড়ল ইশতিয়াক। ফ্যানের সুইচ বন্ধ করে আবারও এসে বসল বিছানায়। দুতি এ বাড়িতে আসার পরপরই তার মায়ের ঘরে শিফট হয়েছে সে। রাতে তাকে পাশে নিয়ে শুতে নারাজ দুতি। অস্বস্তি হয় হয়তো, হয়তো তার গা ঘিন ঘিন করে। যন্ত্রণাদায়ক অতীতের ঘানা শুকিয়ে উঠলে হয়তো সহজ একটি জীবনে পা দিতে পেরে উঠবে না সে। গভীর একটি নিঃশ্বাস ফেলল ইশতিয়াক। একলা অন্ধকার ঘরে সামান্য আলো খোঁজার আশায় সে তাকাল জানালার দিকে। পুরো আকাশ মেঘে ঢেকে রয়েছে। লক্ষ লক্ষ তারাদের মাঝে চাঁদের হাটের খোঁজ মিলছে না এই মেঘাচ্ছন্ন রাতে। জানালা থেকে চোখ সরিয়ে নিল ইশতিয়াক।
আজকাল কোনো কাজেই স্বস্তি পাচ্ছে না সে। মনের ভেতরের অস্থিরতা তার দিন দিনকে বৃদ্ধি পাচ্ছে। যেখানে দ্যুতি ফিরে এলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে মন বলছিল, সেখানে সবকিছু আরও বেশি জটিল হচ্ছে। বিছানায় শরীর মেলে দিয়ে খানিকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম না আসায় উঠে ডাইনিংয়ে এল ইশতিয়াক। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে তা পান করে চেয়ারে চুপচাপ বসে রইল। দ্যুতিকে নিয়ে একা বাসায় থাকা তার পক্ষে কষ্টকর হয়ে পড়বে। তবে তার চেয়েও বেশি কষ্ট হবে দ্যুতির। এ বাড়িতে এত লোকের মাঝে থেকেও সে যেখানে সেরে উঠতে সময় নিচ্ছে, সেখানে একা এক বাড়িতে থেকে তার অবস্থা আবার প্রতিকূলে যাবে না তো? বুকের ভেতরটায় হালকা ব্যথা অনুভব করল ইশতিয়াক। তবে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কিছু মাথায় এল না তার। সংসারে অশান্তি বাঁধিয়ে এ বাড়িতে পড়ে থাকা কোনোভাবেই শ্রেয় নয়। দীপার ক্ষেত্রে তো একদমই নয়। তবে লম্বা একটি শ্বাস ছেড়ে উঠে দাঁড়াল ইশতিয়াক। প্রতিরাতের মতোই এগুলো দ্যুতির পরিদর্শনে। বিছানায় জোড়সড় হয়ে শুয়ে বালিশে মুখ ডুবিয়ে গুনগুনিয়ে কাঁদছিল দ্যুতি। দুই হাত দিয়ে চেপে ধরেছিল নিজের চুল, বুকে ছিল বাবাকে হারানোর হাহাকার। করুণ সেই আহাজারি ইশতিয়াক প্রতিরাতে শুনে এলেও কখনোই দ্যুতির জন্য কষ্ট কম হয় না তার। বরং প্রতিরাতে নতুন করে সে দ্যুতির কষ্ট অনুভব করে। প্রতিরাতে তার মন কাঁদে দ্যুতির কষ্টে। মাঝে মাঝে তার অন্তর কেঁপে উঠে, ইচ্ছে হয় দ্যুতিকে বুকে নিয়ে এসে কষ্ট লাঘব করার। বাবার জন্য কষ্ট হয়? ইশতিয়াকের প্রশ্নে চমকে উঠে পাশ ফিরে তাকে দেখেও কোনো জবাব দিল না দ্যুতি। চোখের পানি মুছে নীরবে চোখজোড়া বুজে ফেলল সে। তোমার মায়ের কাছে থাকতে ইচ্ছা করে? দ্যুতির পায়ের পাশে বসল ইশতিয়াক। ক্ষীণ স্বরে আবারও বলল, আমরা আর এখানে থাকব না, আলাদা বাসায় শিফট হব। তোমার তো টিভির শব্দ শুনলে কষ্ট হয়, হইচই দেখলে কান্না পায়। একা বাসায় থাকলে এমন কষ্ট আর হবে না। সোজা হয়ে শুল দ্যুতি। চোখজোড়া মেলে একদণ্ড ভেবে ভেজা গলায় বলল, মা, ওখানে আমাদের সাথে তোমার মাকেও এনে রাখব। ভালো হবে না? সারাদিন তোমরা দুজনে মিলে আড্ডা দেবে। মামেয়ের মাঝে কত কথা জমে থাকে না, সব বলবে একে অপরকে। সে কথার তাল না দিয়ে ককিয়ে উঠল দ্যুতি। ইশতিয়াক বলল, কি হলো? এ বাড়ি ছেড়ে যাবে না? উহু। তবে? চুলকোয়। কোথায়? পায়। বুক থেকে যেন ভারী পাথর নেমে গেল ইশতিয়াকের। ঠোঁটের কোনায় মৃদু হাসি ফুটিয়ে দ্যুতির পায়ে হাত রাখতেই চোখমুখ কুঁচকে দ্যুতি বলল, ওখানে না। হ্যাঁ। উহু, ওখানেও না, একটু এদিকে। হ্যাঁ, ওখানটায়। এবারে ঠিক আছে? হু, কিন্তু মাথা ব্যথা। আহ্লাদি গলায় বলল দ্যুতি। এক সেকেন্ড ভেবে ইশতিয়াক বলল, টিপে দিব? হু। দ্যুতির পা ছেড়ে মাথার দিকে ইশতিয়াক হাত বাড়াতেই ফুপিয়ে কেঁদে উঠল দ্যুতি। হাত দিয়ে ইশতিয়াককে আঘাত করতে করতে বলল, পাও তো চুলকোয়। একসাথে দুটো কিভাবে করব? চুলকোয় তো চুলকোয়। ঠিক আছে, দিচ্ছি। মাঝে বসল ইশতিয়াক। দ্যুতির আহ্লাদে আটখানা করা মুখের দিকে তাকিয়ে পরম যত্নে এক হাতে তার পায়ে হাত বুলোতে বুলোতে অন্য হাতে মাথা হাতড়ে দিতে শুরু করল। সকালে উঠেই আগে দ্যুতিকে ফ্রেশ করে তার খাবার ঝামেলা চুকিয়ে ফেলল ইশতিয়াক। তারপর নিজের গোসল সেরে খাবারের জন্য ডাইনিংয়ে আসতেই ইকবাল চৌধুরীর ডাকে তাতে বিঘ্ন ঘটায় ধীর পায়ে সে এগুলো তার ঘরের দিকে। আপনি ডেকেছেন? হালকা কেশে উঠে চোখের ইশারায় ইশতিয়াককে বসার নির্দেশ দিলেন ইকবাল চৌধুরী। খানিকটা সময় নিয়ে তিনি বললেন, শুনলাম নতুন বাসায় উঠছ?
একটি চেয়ার টেনে তাতে বসল ইশতিয়াক। ঘাড় নেড়ে বলল, জি আব্বা। কি দরকার? দুতিকে নিয়ে যেহেতু সবার ঝামেলা হচ্ছে। ইশতিয়াককে কথা শেষ করতে না দিয়ে ইকবাল চৌধুরী বললেন, তো দুতিকে ওর বাপের বাড়িতে রেখে এসো। সেটা সম্ভব নয়। অসম্ভব কেন? অসম্ভব কারণ আমি চাইছি না। তোমার চাওয়াচাওয়ির মূল্যই তো সবসময় দেয়া যাবে না। তুমি চাইলে এমন বাজে একটা মেয়ের ব্যাকগ্রাউন্ড না দেখেই বিয়ে করে আনলে, তুমি চাইলে সেই মেয়ে চলে গেল, তুমি চাইলে সেই মেয়েকে ফিরিয়ে আনতে আমরাও মানলাম, তারপর আবার সেই মেয়ের লাশকে ঘরে নিয়ে এলে আমরা তাও মেনে নিলাম। এবার তুমি চাইবে আবার ওকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। একবার ভেবেছ একা বাসায় ওকে নিয়ে কিভাবে কি করবে? আমি সবটা গুছিয়ে নেব। মাথা নিচু করে জবাব দিল ইশতিয়াক। খেকিয়ে উঠে ইকবাল চৌধুরী বললেন, চাকরি বাকরি ছেড়ে সারাদিন অসুস্থ বউয়ের সেবা যত্ন করে? তেমনটা দরকার হলে করব, তবে আশা রাখছি দরকার হবে না। তর্ক করো না আমার সাথে। যুক্তি না বুঝে অযথা তর্কবিতর্ক করে নিজেকে বারবার গাধা প্রমাণ করো না। নীরব হয়ে এল ইশতিয়াক। ইকবাল চৌধুরী বললেন, তুমি যাও আর দুতিকে ওর ভাইদের কাছে রেখে এসো। 5টা মাস হলো অনেক খরচ করেছ। এবার ভাই হিসেবে ওদের কর্তব্য ওদের পালন করতে দাও। আমি গাধা হতে রাজি আছি, তবে আপনার মতো নিষ্ঠুর হতে চাই না আব্বা। হতভম্ব হলেন ইকবাল চৌধুরী। নিজেকে সামলে উঠে তিনি বিস্ময় নিয়ে বললেন, কি বললে তুমি? আমি নিষ্ঠুর? নিঃসন্দেহে আপনি নিষ্ঠুর। আপনার ভেতর সামান্যতম হৃদয়, ভালোবাসা থাকলে কখনোই আপনি আমার মাকে কষ্ট দিয়ে ছোট মাকে বিয়ে করে আনতে পারতেন না। মুখ সামলে কথা বলো ইশতিয়াক। সরি আব্বা, তবে আপনার 2 বিয়ের মতো একটি কাজের পর কঠিন কিছু সত্য শোনার মনমানসিকতা নিয়ে চলা উচিত ছিল। বিস্ময়ের চরম শিখরে পৌঁছে গেলেন ইকবাল চৌধুরী। উঠে বসে নিজের কানে হাত রেখে পরিস্থিতির সত্যতা যাচাই করতেই কপাল কুঁচকে গেল তার। কঠিন স্বরে তিনি বললেন, এ ধরনের কথা বলার সাহস তুমি কোত্থেকে পেলে? তোমার মাকে আমি কোনো দিক দিয়ে কষ্ট দিয়েছি? শিপুকে বিয়ে করে আনার পর তোমার মাকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়েছিলাম? নাকি তোমাদের লালন পালনে কমতি রেখেছিলাম? সে প্রশ্ন আপনার বিবেককে আপনি করুন। তোমার এতটা অধপতন হবে তা আমি কল্পনাও করতে পারিনি। আসলে তুমি, তোমার বোন, তোমার মা কখনোই শিপুকে আপন করে নিতে পারোনি। তোমার মা সঠিক শিক্ষা দিয়ে মানুষই করতে পারেনি। আমার মাকে নিয়ে প্রশ্ন তোলার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখুন। আমার মনে হয় না সেখানে আপনি আপনার অস্তিত্ব আদৌ খুঁজেও পাবেন। পেলে হয়তো আজ আমাকে বাড়ি ছাড়তে হতো না আব্বা। এক্ষুনি তুমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তোমার মতো অকৃতজ্ঞ এক ছেলের মুখ আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও, আমার বাড়ির বাইরে গিয়ে জামাই বউ মিলে নষ্টামির আসর খুলে বসো। এখানে নয়। কোনো রকমে টু শব্দ না করে বাবার ঘর ছেড়ে বেরিয়ে এল ইশতিয়াক। নিজের ঘরে এসে খানিকক্ষণ পায়চারির পর কল করল তার দুসম্পর্কের এক খালা মিনা বেগমকে। খালার বাড়ি পদ্মা গার্ডেনের দিকে, এবং কিছুদিন আগে যখন ওদিকটায় গিয়েছিল তখন টু লেট ঝুলতে দেখেছিল সে বাড়িতে। দুপুরে ঘুমোতে পারে না শারজিম। চোখজোড়া বুঝলেই তাতে ভেসে উঠে দুতির প্রতিচ্ছবি। ইচ্ছে হয় তাকে নিজের বাহুডোরে জড়িয়ে রাখতে সারাটা জীবন। তবে তা এখন অসম্ভবের মাঝে একটি। আইন আদালতের ঝামেলায় গিয়ে দুতিকে প্রায় হারিয়েই ফেলেছে সে। লম্বা একটি দম ফেলে ঘরজুড়ে পায়চারি শুরু করল শারজিম। আপাতত দুতিকে মাথা থেকে তাড়ানোর জন্য বনির খোঁজে সে পা বাড়াল সামিহার ঘরের দিকে। মা মেয়ে ঘুমোচ্ছে।
একে অপরকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, যেভাবে একসময় দ্যুতি তাকে জড়িয়ে ধরে ঘুমোতে। পরম ভালোবাসায় আসক্ত হয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলত, ভালোবাসি, খুব ভালোবাসি। পুরো শরীরে শিরশিরে বাতাস অনুভব হতেই নিজের ঘরে ফিরে এল শারজিম। দীর্ঘদিনের ফেলে রাখা মোবাইল ফোন অন করে ডায়াল করল হাসানের নাম্বারে। দ্যুতিকে নিয়ে কেস চলাকালীন সময়েই হাসান এসেছিল তার কাছে। খানিকটা দুঃখ প্রকাশ করে প্রস্তাব রেখেছিল দুহাত মিলিয়ে দ্যুতির জীবন নষ্ট করে দেয়ার। তবে সে সময় হাসানের প্রস্তাবে রেগে গিয়েছিল সে। তার কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলেছিল দূরে থাকতে দ্যুতির কাছ থেকে। তবে আজ মন বলে ভুল করেছিল সে। সে আর হাসান তো একই শ্রেণীতে নেমে এসেছে। তবে হাত মেলালে ঝামেলা কোথায়? ওপাশ থেকে হাসান ফোন রিসিভ করতেই সরাসরি কথায় এল শারজিম। আমি দ্যুতির খবর চাই। যেন তাচ্ছিল্যের সুরে হেসে উঠল হাসান। কর্মরে গলায় বলল, পেয়ে যাবে। মনে প্রশান্তির ছা নেমে আসায় ফোন কেটে দিল শারজিম। ঘন ঘন কিছু শ্বাস ফেলে পিছন ফিরতেই ভেসে উঠল সামিহার মুখ। আপনি দ্যুতি আপুর খবর দিয়ে কি করবেন? কি হল? জবাব দিচ্ছেন না কেন? কি করবেন বলুন? কয়েক কদম এগিয়ে এল শারজিম। স্থির গলায় বলল, সেটা তোমার জানার বিষয় নয়, আমার জানার বিষয়। একটি মেয়ের পুরো জীবন নষ্ট করেও আপনার স্বাদ মেটেনি? আর কি চান? আর কি করতে চান আপনি মেয়েটির সাথে? লজ্জা হয় না আপনার? দয়া মায়া নেই আপনার মনে? তুমি নিজের কাজে কাজ রাখো। শারজিমের কথা উপেক্ষা করেই চেঁচিয়ে উঠল সামিহা। আপনি কি ভালো হবেন না? আপনার কি মনে হয় এই জীবনই জীবন? পরপারে যাবার কথা ভেবে ভয় হয় না আপনার? কি করে পারলেন আপনি একজন মানুষের শরীরে ওভাবে আঘাত করতে? তাও কিনা ভালোবাসার মানুষটি। ভালোবাসার মানুষটিকে সুখে রাখতে মানুষ নিজের জীবন দিতেও যেখানে দ্বিধা করে না সেখানে আপনি। কষ্ট হয়নি আপনার? বুক কাঁপেনি? নীরব হয়ে পড়ল শারজিম। উদাসীন চোখে মেঝের দিকে চেয়ে ক্ষীণ স্বরে বলল, আমার কথা শুনত না ও শরীরে ড্রাগস ইনজেক্ট করলেও আমাকে কাছে ঘেঁষতে দিত না। চেঁচামেচি করত, টলটলে শরীরের সর্বশক্তি দিয়েই আমাকে মারত। তবে যখনই ব্লেড দিয়ে ওর শরীরে টান দিতাম, ও আমার শার্টের কলার খামচে ধরত। শরীরের জ্বালা মেটাতে চুপচাপ আমার বুকে মাথা গুজে দিত। মাফ চাইত। শিউরি উঠল সামিহা। ঢোক চেপে অস্থির হয়ে বলল, আপনি মানুষ না, আপনি পিশাচ। আমার ভয় হয় আপনাকে। আপনি সব পারবেন, সব। সব পারি না? সব পারলে দ্যুতি কেন আমায় ভালোবাসে না? কেন ঘৃণা করে? শারজিমের গলায় ফুটে উঠল স্পষ্ট ক্ষোভ। ঝোড়ো ঝোড়ো করে কেঁদে উঠল সামিহা। আপনি যদি দ্যুতিকে নিয়ে আর একবার ভাবেন আমি আগে বনিকে মেরে ফেলব, তারপর নিজে গলায় দড়ি দেব। আমি আর নিতে পারছি না এসব। দম বন্ধ হয়ে আসে আমার। দাদা আমায় কোনো জাহান্নামের মাঝে ফেলে দিল। এসবের শেষ কোথায়? বনির কথা আসতেই চোয়াল শক্ত হয়ে এল শারজিমের। ক্রমেই তার মনের আকাশে উদাসীনতা কেটে সেখানে প্রবেশ করল ক্রোধের আগুন। সজোরে কিছু নিঃশ্বাস ফেলে এক মুহূর্ত ভেবে হাতের পাশে থাকা ফুলদানিটি সে ছুঁড়ে মারল সামিহার বুক বরাবর। ডিউটি শেষে বাড়ি ফিরে সময় নিয়ে গোসল সারল সুমন্ত। তারপর ঘুমের ঘরে উকি দিয়ে সে বেরিয়ে পড়ল ছাদের উদ্দেশ্যে। আজ বিকেলে ঘুমকে নিয়ে সে যাবে সাভারের দিকে। তার বোনের ছেলে আরহামের আজ জন্মদিন। সেই উপলক্ষেই তাদের বাপ বেটিকে দাওয়াত করেছে রাতের খাবারের জন্য।
বেশি রাত হলে সেখানে থেকে যাবে আর নয়তো ফিরে আসবে তাদের এই ছোট্ট নীড়ে। তবে সমস্যা ঘুমকে নিয়ে। আরহামের সাথে খেলায় সে এত বেশি মশগুল হয়ে পড়ে যে ও বাড়ি ছেড়ে আসার সময় প্রচুর কান্নাকাটি করে। কোনো দিন সারা রাস্তায় কাঁদে, কখনো বা যাত্রাপথেই একসময় কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়ে তার কোলে। দরজা লক করে সিঁড়িতে পা রাখল সুমন্ত। ছাদে গেলেই তার অস্থির মনে স্বস্তি ফেরে। চারিপাশের কড়া রোদ গায়ে মাখিয়ে এসে তাকায় আকাশের দিকে। যেভাবে একদৃষ্টিতে রূপা তাকিয়ে থাকত আকাশের দিকে। রূপার সঙ্গে তাদের বিবাহিত জীবনের প্রথমে তারা উঠেছিল টিনসেটের একটি ছাপরায়। তাতে ছাদের সুযোগ সুবিধা না থাকায় রূপা প্রায় দুপুরেই গিয়ে বসত জানালার ধারে। পলকহীন চোখে তাকিয়ে থাকত আকাশের দিকে। তাকে চমকে দেয়ার আশায় কখনো পিছন থেকে কোমর আঁকড়ে ধরত সে। তবে একদমই চমকাত না রূপা। ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে এসে পিছন ফিরে বলত, আমরা কিন্তু খুব দ্রুত ছাদ আছে এমন একটি বাসায় উঠব। চিন্তার জগতে বিচরণকালে হঠাৎ থেমে দাঁড়াল সুমন্ত। ভ্রুজোড়া কুঁচকে কান খাড়া করতেই কানে এল মেয়েলি সুরের এক আর্তনাদ ধ্বনি। কেউ কি কাঁদছে? উদ্বিগ্ন মুখে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে ওঠার চেষ্টা করতেই সেই আর্তনাদ ধ্বনিটি তার কানে এসে লাগল আরও তীব্রভাবে। চিন্তায় পড়ে গেল সুমন্ত। দুটো ফ্ল্যাটের মাঝামাঝি দাঁড়িয়ে খানিকটা সময় অপেক্ষা করল সে। তবে মেয়েলি কণ্ঠস্বরের সেই আর্তচিৎকার আর না শোনায় পা বাড়াল ছাদের দিকে। কয়েক সিঁড়ি বেয়ে উপরে উঠতেই ধরাম করে দরজা লাগানোর শব্দে পিছন ফিরল সুমন্ত। প্রায় সাথে সাথেই তার নজরে এল এক ভদ্রলোক। হাত পা তার অনবরত কাঁপছে। চোখ মুখে স্পষ্ট ফুটে উঠছে ক্রোধের ঝুড়ি। সিঁড়ি বেয়ে তরতর করে সার্জিম নেমে যেতেই এক মুহূর্ত ভাবল সুমন্ত, সে যদি ভুল না করে তবে এটি বাড়িওয়ালার ছেলে। এবং তার পাশের ফ্ল্যাটের লোকটির কাছ থেকে সে যতটা জানতে পেরেছে তাতে মেয়ে ঘটিত কোনো মামলায় বেশ কিছুদিন জেলে ছিল লোকটি। এবং মানসিকভাবে যিনি মোটেও সুস্থ নন। সিঁড়ি বেয়ে নেমে এল সুমন্ত। সামান্য জোরতা কাজ করলেও দরজার হাতলে হাত রেখে হালকা কেশে উঠল সে। ক্ষীণ স্বরে বলল, কেউ আছেন? তবে অপর পাশ থেকে কোনো সাড়া না পাওয়ায় ফ্ল্যাটে ঢুকে পড়ল সে। শব্দহীন পায়ে কয়েক কদম এগুতেই তার সামনে ভেসে উঠল সামিহার নিস্তেজ শরীরের চিত্র। দৌড়ে বাথরুমে ঢুকে একটি মগে করে সামান্য পানি এনে সামিহার মুখে কয়েকবার ছিটকে দিতেই নড়ে উঠল সামিহা। হাত দিয়ে বুক চেপে সজোরে কিছু শ্বাস ছেড়ে সে, আপনি এখানে কেন? উদ্বিগ্নতার সাথে প্রশ্ন করল সুমন্ত। তবে সে প্রশ্নের কোনো জবাব দিল না সামিহা। পিঠ টেসে আসছে তার। বুকের ভেতরটায় অসহনীয় যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসছে। ইশারায় নিজেকে উঠাতে বলে লম্বা আরেকটি দম ফেলল সামিহা। ঢোক চেপে চোখজোড়া বুজে চোখমুখ কুঁচকে ফেলতেই সুমন্ত বলল, কোথায় লাগছে আপনার? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? খুব ধীরে সামিহাকে উঠিয়ে পিঠে ডলন দিতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সামিহা। সুমন্তকে অবলম্বন করে খানিকক্ষণ বসে রইল চুপচাপ। এই প্রথম সার্জিমের মাঝের অমানুষটিকে নিজের চোখে দেখল সে। অনুধাবন করল হিংস্র হয়ে গেলে তার করা কাজের পরিণাম সম্পর্কে। এত খারাপ কেন সে? একটুও কি দয়ামায়া নেই তার মাঝে? একটুও কি কষ্ট পায় না সে? পানি আনব? পানি খাবেন? সুমন্তর কথায় হুঁশ ফিরল সামিহার। খানিকটা সরে বসে চোখের কোনা মুছে সে ধীর গলায় বলল, না, আপনি এখন যান। ঠিক আছে, তবে আপনি এখানে কেন? আমার বাসায় আমি না থাকলে আর কে থাকবে? এটা আপনার বাসা? মাথা নাড়াল সামিহা। আপনি যান, প্লিজ যান।
উঠে দাঁড়ালো সুমন্ত। কপালে চিন্তার রেখা নিয়েই বেরিয়ে এল ফ্ল্যাট ছেড়ে। রুমে ঢুকে পায়ের মোজা খুলে এক কোণায় রাখল ইশতিয়াক। আজ বিকেলেই দ্যুতিকে নিয়ে নতুন বাড়িতে উঠেছে সে। এক বেলার ব্যবধানে ঠিক করাই কোনো রকমের প্রস্তুতি ছাড়াই বাড়িতে ওঠার ফলে শূন্য ফ্ল্যাটে সে আর দ্যুতিবিহীন তৃতীয় কিছুর অস্তিত্ব না মিমলেও অদ্ভুত এক মিষ্টি ঘ্রাণ পুরো ঘরজুড়ে বিস্তার করছে। হাতের ক্যাসেট জানালার ধারে রাখল ইশতিয়াক। গায়ের শার্ট খুলে নিচে ছুঁড়ে ফেলে সে তাকালো দ্যুতির দিকে। শূন্য এই ঘরে আলো নিভিয়ে মেঝেতে বসে রয়েছে দ্যুতি। ডান হাতের আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে আঁকছে কিছু। তাকে কিছুক্ষণের জন্য একা রেখেই সে গিয়েছিল পুঠিয়ায়। দিলরুবা খন্দকারের সাথে কথাবার্তা বলে সব ঠিকঠাক করে ক্যাসেটটি নিয়েই আবারও দ্রুত ফিরে এসেছে সে। তবে এটুকু সময় এক মুহূর্তের জন্য সে স্বস্তি পায়নি। অস্থির মন বারে বারে প্রশ্ন করেছে, ঠিক আছে তো দ্যুতি? দ্যুতি, তুমি ঠিক আছো? চমকে উঠল দ্যুতি। আতঙ্কিত হয়ে সে চোখজোড়া তুলতেই জানালা খুলে দিল ইশতিয়াক। জ্যোৎস্না ভরা আকাশ। হালকা মেঘেদের ঘন ঘটায় চাঁদ আবছা হয়ে উঠেছে। হাওয়া বইছে, সাথে নিঃশব্দে গাইছে অসংখ্য তারা ভালোবাসার গীত। বাইরের মৃদু বাতাস শরীরে এসে লাগতেই শরীর কেঁপে উঠল দ্যুতির। খানিকক্ষণ আগে চিৎকার চেঁচামেচি করার ঝোঁক মাথায় এলেও তাতে নাড়া দিয়ে থামিয়ে দিল কেউ। অদ্ভুত এক ভালো লাগায় সে চোখজোড়া বুজে ফেলল। দুই হাতে নিজের শরীর নিজে চেপে ধরতেই কানে এল চিরপরিচিত সেই ধ্বনি, ভালোবাসি ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। উঠে দাঁড়ালো দ্যুতি। চোখমুখে একরাশ মুগ্ধতা নিয়ে কয়েক কদম এগুতেই ইশতিয়াক এসে ধরল তার হাত। পায়ে পা মিলিয়ে জানালার ধারে এসে দাঁড়াতেই দ্যুতি তাকালো আবছা হয়ে উঠা চাঁদের দিকে। শেষ কবে যেন চাঁদের আলো গায়ে মেখেছিল সে বহুদিন আগে। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকতেই রাতের বাসি থালাবাটি দেখে কপাল কোচকালো ইশতিয়াক। নাক কুচকে খানিকক্ষণ এঘর ওঘর পায়চারি করে ধীরে সুস্থে আবারও এল রান্নাঘরে। চুলোয় পানি বসিয়ে সিঙ্কের দিকে এগিয়ে বাসি থালাতে হাত দিতেই কানে এল কলিং বেলের আওয়াজ। লম্বা একটি দম ফেলল ইশতিয়াক। একবার ভাবল বাজতে থাকুক ঘণ্টাধ্বনি। যতক্ষণ পর্যন্ত না তার কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত এক পাও সে নড়বে না। তবে পরমুহূর্তে দ্যুতির কথা ভেবে থালা রেখে দ্রুত পায়ে সে এগুলো দরজার দিকে। ভাইজান ভালো আছেন? দরজা খুলতেই ইশতিয়াককে দেখে রাতে খাবার নিয়ে আসা মহিলাটি দাঁত দেখিয়ে হাসল। তারপর তার দিকে বাড়িয়ে দিল একটি ট্রে। আম্মা পাঠাইছে, ধরেন। ট্রে হাতে নিল ইশতিয়াক। মুখে খানিকটা অস্বস্তিভাব ফুটিয়ে বলল, খালাকে আমাদের জন্য দুপুরের খাবার পাঠাতে নিষেধ করবে। আমি একটু বাইরে বেরোব, খাবার সেখান থেকেই আনব। উৎসাহের সাথে মহিলাটি বলল, আমি কি ওইটুক সময় ভাবির কাছে বসে থাকব? আম্মা বলছে ভাবি একা থাকলে তার সাথে থাকতে। ঠিক আছে, আমি যাবার সময় তোমাকে ডেকে দিয়ে যাব। আচ্ছা। আর রাতের বাসনকোসন? আম্মা ওগুলো নিয়ে যেতে বলছে। তখনই নিয়ে যেও। মহিলাটি চলে যেতেই দরজা বন্ধ করে ঘরে ফিরে এল ইশতিয়াক। রাতে মেঝেতে গদি বিছিয়ে বিছানা করেছিল সে। যেখানে রাতটা কোনোভাবে কাটিয়ে দিলেও ঘুম হয়নি ঠিকমতো। বারে বারে পাশের ঘরে দ্যুতিকে দেখতে গেছে। নতুন বাসায় একা ঘরে থাকতে ভয় পাচ্ছে না তো সে?
তবে দ্যুতি ছিল নির্বিকার। প্রতি রাতের মতোই খানিকক্ষণ গুনগুনিয়ে কেঁদে ঘুমিয়েছে পড়েছিল সে। ট্রে নিচে রেখে পাশের ঘরে এল ইশতিয়াক। দ্যুতির পাশে বসে আলতো গলায় তাকে কয়েকবার ডাকতেই উঠে বসল দ্যুতি। বন্ধ জানালার ফাঁক দিয়ে ঢোকা হালকা আলোয় দ্যুতির উজ্জ্বল মুখটি দেখতেই বুকের ভেতরটা টিপটিপ করে উঠল। অদ্ভুত এক কষ্ট গলা চেপে ধরাতে চোখজোড়া বুজে ফেলল ইশতিয়াক। হাতটা ধরবে দ্যুতি? দিনের পুরোটা সময় ভালো থাকলেও মাঝে মাঝে তার পুরো শরীরে জ্বলন শুরু হয়। সে সময় খানিকক্ষণের জন্য হলেও তার জ্ঞানবুদ্ধি লোপ পায়। ভালো খারাপ বিচার করার মতো শক্তি থাকে না। শরীরের অদ্ভুত কিছু চাহিদার তোপে পড়ে সে হারিয়ে ফেলে নিস্তেজ সেই দ্যুতিকে, যে অন্ধকার ঘরে বসে স্মরণ করতে ভালোবাসে পুরনো সব সুখের স্মৃতি, যাতে আশেপাশের মানুষেরা ব্যাঘাত ঘটালেও খানিকক্ষণ চিৎকার করে কাঁদলে তার বুকের ভেতরটা হালকা হয়ে আসে। স্বস্তির শ্বাস ফেলে সে নতুন করে আবারও শুরু করে স্মৃতিচারণ। সচরাচরের মতো আজও শরীর সুস্থ থাকায় প্রকৃতি কর্তৃক একটা সুন্দর সকাল উপহার পেয়ে মন ভালো ছিল দ্যুতির। তবে ঘুম থেকে উঠতে না উঠতেই ইশতিয়াকের ওমন কথায় তার ভাবভঙ্গি বোঝার চেষ্টায় কপাল কোঁচকাল সে। তীক্ষ্ণ স্বরে বলল, রাতে একবার ধরেছিলাম না, তাই বলে আর ধরা যাবে না? হ্যাঁ। চোখজোড়া মেলল ইশতিয়াক। ঝটপট দ্যুতির কোলে মাথা রেখে শুয়ে পড়তেই চেঁচিয়ে উঠল দ্যুতি, ওহ আল্লাহ, আপনি এমন কেন করছেন? সে কথা উপেক্ষা করে ইশতিয়াক বলল, একটা প্রশ্নের উত্তর দেবে? জবাবে মাথা নাড়াল দ্যুতি। ঠোঁট টিপে হাসল ইশতিয়াক। বলল, পরে একদিন করব প্রশ্নটি, এখন বলো তুমি ভালো আছো? আছি, আপনি সরুন। মন ভালো? হ্যাঁ, আপনি সরুন। দ্যুতির গলার স্বরের কাঁপন কানে এসে লাগতেই তার কোমর আঁকড়ে ধরল ইশতিয়াক। গভীর কিছু নিঃশ্বাস ফেলে নাকমুখ গুজে দিল তার পেটে। ইশতিয়াকের এক একটি গরম নিঃশ্বাস কামিজ ভেদ করে পেট স্পর্শ করতেই অদ্ভুত এক শিহরণ শরীরে বয়ে যেতেই ঢোক চেপে গদি চেপে ধরল দ্যুতি। ইশতিয়াকের প্রথম সেই স্পর্শ আজ কমাস পর আবারও সেদিনের মতো মাতাল করা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে তার পুরো শরীর। একদম গা গুলোচ্ছে না, নিঃশ্বাস আটকে আসছে না। তবে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে, বেঁচে থাকতে ইচ্ছে করছে জনম জনম। খাবার শেষে খানিকটা সময় নিয়ে ঘর গুছিয়ে নিজেও তৈরি হয়ে নিল ইশতিয়াক। শার্টের বোতাম লাগিয়ে ফোনে নিজের চেহারার প্রতিচ্ছবি দেখে হাত দিয়ে ঠিকঠাক করে নিল চুল। দুদিনের ছুটি নিয়েছে সে। তবে আজ বাদে কাল থেকেই আবারও যেতে হবে ভার্সিটিতে। রোজ হাজারো অস্থিরতা নিয়ে কাটাতে হবে ঘন্টার পর ঘন্টা। দীর্ঘশ্বাস ফেলল ইশতিয়াক। ফোন পকেটে উঠিয়ে মোজা পরার জন্য বসে পড়ল গদিতে। এখান থেকে সে যাবে দোকানে। সবকিছুই বলে ঠিকঠাক করা আছে। শুধু টাকার ঝামেলা মিটিয়ে জরুরি কিছু আসবাবপত্র নিয়ে ফিরে আসবে খুব দ্রুত। আর এটুকু সময়ে দ্যুতিকে নিয়েও খুব একটা চিন্তা তার করতে হবে না। ততক্ষণ সেই মহিলাটি দ্যুতির পাশে থাকবে। আর নয়তো খালা ফ্রি থাকলে তাকেই বলে যাবে দ্যুতির সাথে বসার জন্য। জুতোর দিকে হাত বাড়িয়েও কলিং বেলের আওয়াজে দরজা খোলার জন্য সদর দরজার দিকে পা বাড়াল ইশতিয়াক। খালাও পারে। নিশ্চিত মহিলাটিকে পাঠিয়ে দিয়েছে দ্যুতি একা রয়েছে কিনা দেখার জন্য। মনে খালাকে নিয়ে পরম শ্রদ্ধার সঙ্গে দরজা খুললেও ইশরাককে দেখে অবাক হল ইশতিয়াক। ভ্রু কুঁচকে বলল, তুই কবে এলি? তোর না নওগাঁয় প্রজেক্টের কাজ চলছে? এটা কথা ছিল না ভাইয়া। তোমার সাথে আমার অন্য কথা হয়েছিল।
স্পষ্ট ক্ষোভ ফুটল ইশরাকের কথায়। তবে তাতে পাত্তা না দিয়ে জুতোর দিকে এগুলো ইশতিয়াক স্বাভাবিক সুরে বলল, কবে এলি বললি না যে? সকালেই এসেছি। তবে তুমি যা করেছ খুব ভালো করেছ। তোমাকে আমি এত করে বললাম কয়েকটা দিন অপেক্ষা করো। আমি আসি, মার সাথে কথা বলি। কথা বলে কি হতো? আমি আমার মতো করে হ্যান্ডেল করতাম। দরকার ছিল না সেসবের। তাছাড়া এ বাসায় আসার একটা বেনিফিট আমি পেয়ে গেছি। কপাল কোঁচকালো ইশরাক। কি বেনিফিট? দুতি সকালে আমার পাশে 30 মিনিটের মতো বসেছিল। খুব একটা কথা আমাদের মাঝে না হলেও দুতির আমাকে, আমার অনুভূতিগুলোকে অনুভব করেছে। তবে কি তুমি বাড়ি ফিরবে না? তা পরে ভাবা যাবে। তুই এসেছিস ভালো হয়েছে। তার সময় নিয়ে এসেছিস তো? জুতো পরে উঠে দাঁড়ালো ইশতিয়াক। ইশরাক বলল, হ্যাঁ আছি দুপুর নাগাদ। গ্রেট। আমি তাহলে চট করে মামুন ভাইয়ের দোকান থেকে ঘুরে আসি। যাও। দুতি, ইশরাক এসেছে। ও থাকলো আমি একটু বেরুচ্ছি। মৃদু হেসে দুতিকে আওয়াজ দিয়েই বেরিয়ে পড়ল ইশতিয়াক। আজ তার মন ভালো। প্রচুর ভালো, ঠিক কতটা ভালো মাপতে চাইলে তার মাথার উপরে আবর্তিত নীল সাদার সংমিশ্রণের সেই জগতের সমান একটি দাড়িপাল্লা চাই। চলবে।